আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রতন ঠাকুর আড়ালে গিয়া হাজারিকে বলিল, হাতে হাতে ধরা পড়ে গেল পদ্মদিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছ হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্মদিদি আজ রসাতল বাজাতো, কর্তাবাবুও তাতে সায় দিত। এ তো আর তুমি আমি নই, এ হোটেলে পদ্মদিদিই মালিক। তুমি এইবার একবার বলো পদ্মদিদিকে মুড়োর কথাটা, নইলে ও এক্ষুনি লাগাবে কর্তাকে। রতন পদ্মজিকে আড়ালে বইল, ও পদ্মদিদি, গরিব বামুন তোমাদের দৌড়ে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুড়ো যদি সে খেয়েই থাকে, এতদিন খাচ্ছে এখানে, তা নিয়ে তাকে অপমান করেও না। সবাই তোকে নেয়, কেউ তো ছাড়ে না। আমি নিই নি, না তুমি নাও না, বেচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মজি বলল, ও খায়নি, ও এখান থেকে বের করে ওর সেই পেয়ারের কুসুমকে দিয়ে এসছে। আমি কুচি খুকি নই, আমি বুঝি নে না, নচ্ছার বদমাস লোক কোথাকার। রতন হাসিয়া বলল, যা বোঝে সে করুক গিয়ে পদ্মদিদি, তোমার আমার কি? সে বুড়ো নিয়ে যে খাক, পরকে দিক, তা তোমার দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ আর ওকে। পদ্মজি কুমড়োর ব্যাপার লইয়া কিছু অসম্ভব অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, নতুবা সে রতনের কথা এত সহজে রাখিত না। বলিল, তাহলে বারণ করে দিও ওকে, বাড়দিগর যেন এমন আর কাজ না করে, তাহলে আমি অনর্থ বাঁধাবো, কারোর কথা কিন্তু শুনবো না। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারি চূর্ণির ধারে বেড়াইতে গেল। দিব্য জ্যোৎস্না রাত, প্রায় 12:30 বাজে। আজ কি সর্বনাশী আর একটু হলে হয়েছিল, তাহার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্য। কুসুম পাড়াগাঁয়ের মেয়ে, সেখানে তার বদনাম রটলে উভয়েরই সেখানে মুখ দেখানো চলবে না। আর তাহার এই বয়সে এই বদনাম রটলে লোকেই বা বলবে কি? কুসুমকে সে মেয়ের মতো দেখে, ভগবান জানেন ওসব খেয়াল তার থাকলে এই রাধাঘাট শহরে সে কত মেয়ে জোটাতে পারত। এই রাধা বল্লভ তোরার মাটি ছুঁইয়া সে বলিতে পারে জীবনে কোনোদিন ওসব খেয়াল তার নাই। বিশেষত কুসুম, ছি, টেপির সঙ্গে যাকে সে অভিন্ন দেখে না, তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মজি যে সব বৃষ্টি কথা বলিয়াছে, শুনিলে কানে আঙুল দিতে হয়। রাত প্রায় 1:30 বাজিয়া গেল। শহর নিশুতি হইয়া গিয়াছে। কেবল কুণ্ডুদের চূর্ণির ধারের কাঠের আড়তে হিন্দুস্তানি কুলিরা ঢোলক বাজাইয়া বিকট চিৎকার শুরু করিয়াছে। এই নাকি উহাদের গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসিয়া দাঁড়ায় স্টেশনে, তখন সেই হোটেল হইতে বাহির হইয়াছে, আর এখন স্টেশন পর্যন্ত নিঃশব্দ হইয়া গিয়াছে। কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত 4টা হইতে আবার ট্রেন চলাচল শুরু হইবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করিয়া মতি চাকরের ঘুম ভাঙাইতে তার প্রবৃত্তি হইল না। বড় গরম। স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটাইয়া দেওয়া যাক, আজ রাত্রে ঘুম আসিতেছে না চোখে। ভোরে উঠিয়া হোটেলের সামনে আসিয়া হাজারি দেখিল হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হইল, মতি চাকর তো অনেকক্ষণ উঠিয়া অন্যদিন দরজা খোলে। ডাকাডাকি করিয়াও কাহারও সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরের জানলা দিয়া ঘরের মধ্যে উঁকি মারিতে গিয়া হাজারি লক্ষ্য করিল বাসনের ঘরের মধ্যে অত আলো কেন। ঘুরিয়া আসিয়া দেখিল বাসনের ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে কেহই নাই। মতি চাকরেরও সারা শব্দ নাই কোনো দিকে। এরকম তো কখনো হয় না। এমন সময় জরুবরজ্যের হোটেলের চাকর নিমাই গয়দাপাড়া হইতে চায়ের দুধ লইয়া ফিরতেছে দেখা গেল। যদুবরজ্যের হোটেলে একটা চায়ের স্টলও আছে। খুব সকাল হইতে সেখানে চা বিক্রি শুরু হয়। হাজারির ডাকে নিমাই আসিল। দুজনে ঘরের মধ্যে চুকিয়া দেখিল মতি চাকর খাবার ঘরে শুইয়া দিব্য নাক ডাকিয়া ঘুমাইতেছে। উভয়ের ডাকে মতি ধর্মর করিয়া উঠিয়া বসিল। হাজারি বইল, মতি, দোর খোলা কেন? মতি বইল, তা তো আমি জানি না। তুমি রাত্রিতে ছিল কোথায়? দোর খুললে কে? তিনজনে ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল। হঠাৎ মতি বলিয়া উঠিল, হাজারিদা, সর্বনাশ হয়েছে, থালা বাসন কোথায় গেল? একখানাও তো দেখছি নে। সে কি? তিনজনে মিলিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও কোনো ঘরেই বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বইল, চায়ের দুধটা দিয়ে আসি হাজারিদা। বাসনে সব চক্ষুদান দিয়েছে কে? তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুর আসিল। সেই গিয়া বিচিচক্কর দিকে ডাকিয়া আনিল। পদ্মঝিও আসিল। চুরি হইয়া গিয়াছে শুনিয়া পাশের হোটেল হইতে যদু বাড়ুজ্যেও আসিলেন। বাজারের লোকজন জড়ো হইল। থানায় খবর দিতে তক্ষুনি এএসআই নেপালবাবু, দুজন কনস্টেবল আসিল।
হৈ হৈ বাঁধিয়া গেল। বেশি চক্রবর্তীর মাথায় হাত দিয়া ততক্ষণে বসিয়া পড়িয়াছেন। প্রায় ৬০-৭০ টাকার থালা বাসন চুরি হইয়া গিয়াছে। বেশি চক্রবর্তী বললেন, হাজারি রাত্রিরে কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু, বড্ড গরম হচ্ছিল, তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম। নেপালবাবু জিজ্ঞাসা করলেন, কত রাত্রে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কোন প্ল্যাটফর্মে? আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চের ওপর। তোমার সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন তো অনেক রাত। কত? তা ১.৫টার বেশি হবে। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুবেলায় চূর্ণির খেয়া ঘাটে গিয়ে বসি। কালও সেখানেই ছিলাম। আর কোনোদিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? মাঝে মাঝে ছুঁই, তবে খুব কম। এই সময় বেশি চক্রবর্তী পদ্মঝি চুপি চুপি কি যেন বলিল। বেশি চক্রবর্তী নেপালবাবুকে ডাকিয়া বললেন, দারোগাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে। ঘরের ভিতর হইতে কথা শুনিয়া আসে নেপালবাবু বললেন, হাজারি ঠাকুর, তুমি কুসুমকে চেনো? হাজারের মুখ শুকাইয়া গেল। ইহার মধ্যে ইহারা কুসুমের কথা আনিয়া ফেলিল কেন? কুসুমের সঙ্গে ইহার কি সম্পর্ক? হাজারের মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করিলেন। হাজারির উত্তর দিতে একটু দেরি হইতেছিল। নেপালবাবু ধমক দিয়া বললেন, কথার জবাব দাও। হাজারি থতমত খাইয়া বলিল, আগে আগে চিনি। পদ্মজি দোরের কাছে মুখ আঁচল চাপা দিয়ে দাঁড়াইয়া আছে দেখিয়া হাজারি বুঝিল কুসুমের কথা সেই কর্তাকে বলিয়াছে, নতুবা তিনি অত শত খোঁজখবর রাখেন না। কর্তামশাই দারোগাকে বলিয়াছেন কথাটা, সে ওই পদ্মঝিয়ের উস্কানিতেই। কুসুম থাকে কোথায়? গোয়ালাপাড়ায়, বড় বাজারের ওদিকে। সে কি করে? আগে আগে দুধ দই বেচে, গরিব লোক। বয়স কত? এই ২৪-২৫ হবে। পদ্মঝি একটু মুচকি হাসিল। এই উত্তর শুনিয়া হাজারি তাহার চোখে এড়াইল না। দারোগাবাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝিতে পারে নাই। কিন্তু পদ্মঝিয়ের মুখের মুচকি হাসি দেখিয়া সে বুঝিল কেন ইহারা কুসুমের কথা এত করিয়া তাহাকে জিজ্ঞাসা করিতেছে। তোমার সঙ্গে কুসুমের কত দিনের আলাপ? সে আমার গায়ের মেয়ে। সে যখন ছেলে মানুষ তখন থেকেই তাকে জানি। তার বাবা আমার বন্ধু লোক, আমাদের পাড়ার পাশেই। কুসুমের সঙ্গে তুমি প্রায় দেখাশোনা করো না? মাঝে মাঝে দেখা করি বই কি। গায়ের মেয়ে, তার তত্ত্বাবধান করা তো দরকার। নেপালবাবু হঠাৎ হাসিয়া বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই দরকার। এখানে তার শ্বশুরবাড়ি? আজ্ঞে হ্যাঁ। স্বামী আছে? না, আজ বছর ৪ হলো মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, এক দেওরপোও আছে। তুমি মাঝে মাঝে হোটেলে রান্না জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হইয়া গেল। এসব কথা এখানে কেন? পদ্মজি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়াই মুখে আঁচল চাপা দিল। নেপালবাবু ধমক দিয়া বললেন, আহ, হাসি কিসে? এটা হাসির জায়গা নয়। চুপ! কিন্তু দারোগাবাবুর ধমক দিলে কি হইবে? পদ্মঝিয়ের হাসি সংক্রামক হইয়া উঠিয়া উপস্থিত লোকজন সকলেরই মুখে একটু চাপা হাসির ঢেউ আনিয়া দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করে নেন, কিন্তু পদ্মঝিয়ের হাসিতে সে কিসের যেন একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাউর করিয়া মরিয়া হইয়া বলিয়া উঠিল, দারোগাবাবু, সে গরিব লোক, আমাদের গায়ের মেয়ে। সে আমাকে বাবা বলে ডাকে। আমার সে মেয়ের মতো। তাই মাঝে মাঝে কোনোদিন একটু আধটু তরকারি কি একটু রাধা মাংস তাকে দিয়ে আসি। কত তো ফেলা ঝোলা যায়। তাই ভাবি সে একজন গরিব মেয়ে। বুঝেছি, থাক থাক, আর তোমায় লেকচার দিতে হবে না। কাল রাত্রে তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে গিয়েছিলে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকেই হোটেলে এসেছি। হুম। দারোগাবাবু অন্য সকলে জবানবন্দি লইয়া ছাড়িয়া দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বললেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বললেন, এদের ধরে নিয়ে চলো তো। মতি কান্নাকাটি করিতে লাগিল, একবার বেশি চক্রবর্তী, একবার দারোগাবাবুর হাতে পায়ে পড়িতে লাগিল। সে সম্পূর্ণ নির্দোষ, ঘরের মধ্যে ঘুমাইয়াছিল, তাহাকে থানায় লইয়া গিয়া কি ফল হইবে ইত্যাদি। হাজারির প্রাণ উড়িয়া গেল থানায় ধরিয়া লইয়া যাইবে শুনিয়া। একই বিপদে ভগবান তাকে ফেলিলেন। থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হইলে উকিল দেবার ক্ষমতা হইবে না তাহার। বিনা কৈফিয়তে জেল খাটিতে হইবে। কত বছর তাই বা কে জানে। না খাইয়া স্ত্রী পুত্র মারা যাইবে। জেল খাটা আসামিকে ইহার পর চাকুরি বা দিবে কে? কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি ইহারা কুসুমকে ইহার মধ্যে জড়াইবেই বোধ হয়। হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশও করিতে চাইবে। নিরপরাধিনী কুসুম লজ্জায় ঘৃণায় তাহা হইলে সে হয়তো গলায় দড়ি দিবে। আরও কত কি কথা লোকে রটাইবে এই সূত্র ধরিয়া। তাহাদের গ্রামে এ কথা গেলে তো তাহার নিজেরও আর মুখ দেখাইবার কোনো উপায় থাকিবে না। কখনো সে একটা বিড়ি তেষ্টাই কাহারও চুরি করে নাই জীবনে।
সে করিবে হোটেলের বাসন চুরি? নিজের মুখের জিনিসে নিজেকে বঞ্চিত করিয়া সে কুসুমকে মাঝে মাঝে দিয়া আসে বটে, চুরির জিনিস নয় সেসব। সে খাইত, না হয় কুসুম খাইবে। থানায় গিয়া প্রায় ঘণ্টা ২ হাজারি ও মূর্তি বসিয়া রহিল। হাজারি শুনিল বেচু চক্রবর্তী ও পদ্মঝি দুজনেই বলিয়াছে রদের উপরেই তাহাদের সন্দেহ হয়, সুতরাং পুলিশ তো তাহাদের ধরিবেই। থানায় বড়দারোগা থানায় ছিলেন না। বেলা ১টার সময় তিনি আসিয়া চুরির সব বিবরণ শুনিয়া হাজারি ও মতিকে তাহার সামনে হাজির করিতে বলিলেন। হাজারি হাত জোর করিয়া দারোগাবাবুর সামনে দাঁড়াইল। দারোগাবাবু জিজ্ঞাসা করিলেন, হোটেলে কতদিন কাজ করছ? আজ্ঞাবাবু, ৬ বছর। বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছ? দোহাই বাবু, আমার বয়স ৪৬-৪৭ হলো, কক্ষনো জীবনে একটা বিড়ি কারো চুরি করিনি। দারোগাবাবু ধমক দিয়ে বলিয়া উঠিলেন, ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর বেটা দুজনে মিলে যোগসাজশে চুরি করেছ, স্বীকার করো। বাবু, আমি এর কোনো বার্তা জানি না। আমি সে রাত্রে হোটেলেই ছিলাম না। কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন? বাবু, আমি খাওয়া দাওয়া করে চূর্ণির ঘাটে বেড়াতে যাই রোজ। বড্ড গরম ছিল বলে সেখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এই সময় নেপালবাবু ইংরেজিতে বড় দারোগাকে কি যেন বলিলেন। বড় দারোগা ঘাড় নাড়িয়ে বললেন, ও আচ্ছা, তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো? বাবু, কুসুম আমার গায়ের মেয়ে, গরিব বিধবা। তাকে আমি আমার মেয়ের মতো দেখি। সেও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি শ্রদ্ধা করে। যদি সেখানে গিয়ে থাকি তাহলে তাতে দোষের কি আছে বাবু? আপনি বিবেচনা করে দেখুন। এ কথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মঝি। সে আমাকে দু চক্ষে দেখতে পারে না, কুসুমকেও দেখতে পারে না। আমাদের নামে নানা রকমের বিচ্ছিরি কথা সেই রটিয়েছে। আপনি হাকিম, দেবতা, আর মাথার উপরে চন্দ্র সূর্যই রয়েছেন। আমার ৫০ বছর বয়স হয়ে গেল, আমার সেদিকে কখনো মতিবুদ্ধি যায়নি বাবু। আমি তাকে নিজের মেয়ের মতোই দেখি। তাকে এর মধ্যে জড়াবেন না। সেই গৃহস্থের বউ মরে যাবে ঘেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক। হাজারির চোখ মুখের ভাব দেখিয়া তাহার মনে হইল লোকটা মিথ্যা বলিতেছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরিয়া জেরা করিলেন। তাহার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তার সেই এক কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমাইতেছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বললেন, দুজনকেই হাজতে পুরে রেখে দাও। এমনি এদের কাছে কথা বেরুবে না। কড়া না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই কড়া হওয়ার অর্থটা কি। অনেক দুঃখ হয়তো সহ্য করিতে হইবে আজ। সব সহ্য করিতে সে প্রস্তুত আছে, যদি কুসুমের নাম ইহার মধ্যে আর না জড়ায়। বেলা ২টার সময় একজন কনস্টেবল আসিয়া কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়া গেল। থপর হইতে হাজারি কিছুই খায় নাই, সেগুলি সে গোগ্রাসে খাইয়া ফেলিল। বেলা ৪টার সময় রতন ঠাকুর হোটেল হইতে হাজারির জন্য ভাত আনিল। বলিল, আলাদা করে বেড়ে রেখেছিলাম, লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা। কেউ জানে না যে তোমার জন্য ভাত আনছি। বড় দারোগার নিকট হইতে অনুমতি লইয়া রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত লইয়া আসিয়াছিল, কিন্তু মতির ভাত আনিবার কথা তাহার মনে ছিল না। হাজারি বইল, ওই ভাত দুজনে ভাগ করে খাবো এখন। রতন বইল, হোটেলে মহাকাণ্ড বেঁধে গিয়েছে। একটা ঠিকের ঠাকুর আনানো হয়েছিল, সে কাজের বহর দেখে এবেলায় পালিয়েছে। খদ্দের অনেক ফিরে গিয়েছে। পদ্ম বলেছে তুমি আর মতি দুজনে মিলে এই চুরি করেছ। কুসুমের বাড়ি খানা তল্লাশ না করিয়ে পদ্ম ছাড়বে না বলছে। সেখানে বাসন চুরি করে তুমি রেখে এসেছ। কর্তারও তাই মত। তুমি ভেবো না হাজারিদা, মোকদ্দমা বাদে যদি উকিল আমি দেব তোমার হয়ে, টাকা যা লাগে আমি দেব। তুমি এ কাজ করনি আমি তা জানি, আর কেউ না জানুক আমি জানি তুমি কি ধরনের লোক। হাজারি রতনের হাত ধরিয়া বলল, ভাই, আর যা হয় হোক, কুসুমের বাড়ি যেন খানা তল্লাশ না হয়, এটা তোমাকে দেখতে হবে। কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো, আমার ২ মাসের মাইনে পাওয়া আছে, আমি না হয় তোমাকে দেব। রতন হাসিয়া বলল, তোমার সেই মাইনে আবার দেবে ভেবেছ কর্তাবাবু? তা নয়, সে তুমি দাও আর নাই দাও, আমি উকিল দেবো, তুমি ভেবো না। কত পয়সা তো রোজগার করলাম জীবনে। হাজারিদা, ১ পয়সাও তো খরচ জমাতে পারিনি, সৎ কাজে ২ পয়সা খরচ হোক। হাজারি বইল, মতিকে তাহলে ভাত দিয়ে এসো, সে অন্য ঘরে কোথাও আছে। রতন বইল, মতিকে আমার সন্দেহ হয় না বোধ হয়। ও যদি চুরি করবে তো অমন নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারে নাক ডাকিয়ে, আর ও তো সেরকম লোকও নয়। রতন ভাতের থালা লইয়া চলিয়া গেল। আরও ৫-৬ দিন হাজারি ও মতি হাজতে আটক থাকিল। পুলিশ বহু চেষ্টা করিয়া ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না, সুতরাং চুরি চার্জশিট দেওয়া সম্ভব হইল না। ৬ দিনের দিন দুজনেই খালাস পাইল। মতি বলিল, হাজারিদা,
এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারিও জানে হোটেলে তাহাদের চাকরি গিয়াছে, সে সেখানে 2 মাসের মাইনে পায়। বেচি চক্রবর্তীর কাছে গিয়া মাইনা চাহিয়া লইতে হইবে। বেলা ৩টে, এখন হোটেলে গেলে কর্তামশাই থাকিবেন না, সুতরাং হাজারি সন্ধ্যার পর হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণির ধারে যায় নাই। রাধাবল্লভ তলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণির ধারে গিয়া বসিল। কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারির মনে পড়িল সে এত বেলা পর্যন্ত কিছুই খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়া যাইত, আজ 2 দিন সে আর আসে না। কেন আসে না কে জানে? হয়তো পদ্ম জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকরি গিয়াছে। একটা পয়সা নাই হাতে যে কিছু কিনিয়া খায়। হাজতের ভাত হাজারি একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল। সে বলিয়াছিল, তেওয়ারিজি আমার 2টি মুড়ি এনে দিতে পারো? আমার জ্বর হয়েছে, ভাত খাবো না। বেলা 12টার সময় সামান্য 2টি মুড়ি খাইয়াছিল, আর কিছুই পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যার পর হোটেলে গিয়া 2টি ভাত খাইবে, এখন সেই ভালো। হাজারির সন্দেহ হয় বাসন আর কেহ চুরি করে নাই। পদ্মঝি নিজের কাজ। কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার মনে হইয়াছে পদ্ম অন্য কোনো লোকের যোগসাজশে এই কাজ করিয়াছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে। কত বৎসর খদ্দেরদের কাপড়ের ব্যাগ যে চুরি হইয়াছিল, সেও তো পদ্মঝিয়ের কাজ। এখন হাজারির ধারণা জন্মিয়াছে। এরকম ধারণা সে বিদ্বেষবশত করিতেছে না। গত 6 বছর হাজারির পদ্মঝিয়ের এমন অনেক কাণ্ড দেখিয়াছে, যাহা সে প্রথম প্রথম তত বুঝিত না, কিন্তু এখন দুই যোগ দিয়া সে অনেকটাই বুঝিয়াছে। বেচু চক্রবর্তী পদ্মঝির একেবারে হাতের মুঠোর মধ্যে। দেখিয়াও দেখেন না, বুঝিয়াও বোঝেন না। হোটেলটি যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি, তা তিনি এখন বুঝি না, না বুঝিলেও পরে ঠিকই বুঝিবেন। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়াছে। হাজারিদা, হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে, আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। সেদিন দেখলে না কুমড়োর কাণ্ডটা? চুষে খাবে এমন সাজানো হোটেলটা বলে দিচ্ছি। পদ্মদিদি কেন অত টান বাড়ির ওপর তাও আমি জানি, তবে বলিনি যা হোক 8 টাকা মাইনে চাকরিটা করি, এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াবো। সন্ধ্যের পরে হাজারি হোটেলের গদি ঘরে গিয়া ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকে দরজা দিয়া হোটেলে ঢুকিল। ভাবিয়াছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখিতে পাইনি, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল সেই পথেই বাহির হইয়া যাইবার জন্য পিছন ফিরিয়াছে। এমন সময় খরিদ্দারদের খাবার ঘর হইতে পদ্মজি বলিয়া উঠিল, কে ওখানে? কে যায়? হাজারি ফিরিয়া বলিল, আমি পদ্মদিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাইরে আসিয়া বলিল, আমি? আমি কে? ও, হাজারি ঠাকুর। তা তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন, আর বেরোচ্ছই বা কেন? আজ হাজত থেকে খালাস পেয়ে এসছি পদ্মদিদি। কোথায় আর যাব? যাবার তো আর জায়গা নেই কোথাও। হোটেলেই এলাম, খুব খিদে পেয়েছে, 2টো ভাত খাবো বলে। রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদি ঘরে যাই। তা যাও গদি ঘরে, ওই খদ্দেরের খাবার ঘর দিয়েই যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়া ঢুকিয়া গদির ঘরে গেল। পদ্মজি গেল পিছু পিছু। বেশি চক্রবর্তী বললেন, এই যে হাজারি, কি মনে করে? হাজারি বলল, আগে কর্তামশাই, পুলিশ তো ছেড়ে দিল আজ, তাই এলাম। যাবো আর কোথায়? আপনার দরজায় 2টো করে খাই, তা ছেড়ে আর কোথায় যাব বলুন? বেশি চক্রবর্তী কোনো উত্তর দিবার আগেই পদ্মঝি আগাইয়া আসিয়া বেশি চক্রবর্তীকে বইল, ওকে আর একদণ্ডে এখানে থাকতে দিও না কর্তাবাবু, এক্ষুনি বিদায় করো। বাসন ও আর মতি যোগসাজশে নিয়েছে, পাকা চোর। পুলিশ কি করবে ওদের? হাজারি এবার রাগিল। পদ্মজিকে কখনো সে এই সুরে কথা বলে নাই। বলিল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্মদিদি? পদ্মজি হইল, তোমারও চোখ রাঙাই ঢাল আমি ধারি না, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর। অমনভাবে আমার সঙ্গে কথা বলবে না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না, তা জেনে রেখো। হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণে। নিচু হওয়াই তাহার অভ্যাস। যাহারা বড়, তাহাদের কাছে আজীবন সে ছোট হইয়াই আসিতেছে। আর চড়া গলায় তাহার সঙ্গে কথা কইবার সাহস তাহার আসিবে কোথা হইতে? সেই রকম সুরে বলল, না না, রাগ করো কেন পদ্মদিদি? আমি এমনিই বলছি। বাসন নিতে যখন তুমি দেখোনি, তখন আমি গরিব বামুন, তোমাদের দৌড়ে 2টো করে খাই। কেন আর আমাকে? এইবার বেশি চক্রবর্তী কথা বললেন, একটু নরম স্বরে বললেন, যাক যাক, কথা কাটাকাটি করে কোনো লাভ নেই। আমার বাসন তাতে তো ফিরবে না, দুজনেই থামো। তারপর তুমি বলছো কি এখন হাজারি?
বলছি, কর্তা আমার যেমন পায়ে রেখেছিলেন তেমনিই পায়ে রাখুন, নইলে যে না খেয়ে মারা যাব। বাবু, চোর আমি নই, চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম? পদ্মজীব হইল, চোর কি না সে কথার দরকার নেই, কিন্তু তোমার এখানে জায়গা আর হবে না, তাহলে খদ্দের চলে যাবে। বেশি চক্রবর্তী বললেন, তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারি এই যুক্তির কোনো অর্থ বুঝিতে পারিল না। হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ের শাল খুলিয়া বা তাদের পকেট তো মারিয়া লইতেছে না, তবে খরিদ্দারদের আসিতে আপত্তি কি? কিন্তু হাজারির এই প্রশ্ন উঠাইতে পারিল না, তাহার জবাব হইয়া গেল। সে কিছু খাইয়াছে কিনা এ কথাও কেউ জিজ্ঞাসা করিল না। অবশেষে সে বলল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের তো বাকি পড়ে রয়েছে, হাওলাত নেই কিচ্ছু, খাতা দেখুন। বেটি চক্রবর্তী বলল, সে এখন হবে না, পরে এসে নিও। পদ্ম একটু বেশি স্পষ্ট করিয়া কথা বলল। সে বলল, ওর আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না? পদ্ম ঝাঁজের সঙ্গে বলল, সে তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই আমার। পাবে না, বিটে গেল, নালিশ করো গিয়ে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চক্ষে অন্ধকার দেখিল। বেশি চক্রবর্তীর দিকে চাহিয়া বিনীত সুরে বলল, কর্তামশাই, আজ আপনার দোলে 6 বছর কাজ, আমার হাতে একটিও পয়সা নেই, বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি, বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই, আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে বাবু। বেটি চক্রবর্তী যুক্তি না করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়ে বললেন, ওই নিয়ে যাও, এখন আর ঘ্যান ঘ্যান করো না, খদ্দের আসতে আরম্ভ করেছে, বাইরে চলে যাও। হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরের খুঁটে বাঁধিল, তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেটি চক্রবর্তীকে প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাঁচামাচু মুখে বলিল, তাহলে বাবু মাইনের জন্য কবে আসবো? এসো, পরে এসো, তখন দেখা যাবে। ইহা যে অত্যন্ত ছেদ কথা, হাজারীর তাহা বুঝিতে বিলম্ব হইল না। বরং পদ্মঝি যাহা বলিয়াছে তাহাই ঠিক, মাইনা ইহারা তাহাকে দিবে না। তাহার মাথায় আসিল, একবার শেষ চেষ্টা করিবে, মরিয়া আর শেষ চেষ্টা। বেশি চক্রবর্তীর নিকট হইতে বিদায় লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল। সেখানে পদ্মজি একটু পরে আসিতেই সে হাত জোর করিয়া বলিল, পদ্মদিদি, আমি গরিব বামুন, চাকরি করছি এতদিন, একখানা লেখা আমি কোনোদিন চুরি করিনি, আমি বড় গরিব, তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থাটা করে দাও না, নইলে বাড়িতে ছেলেপুলে না খেয়ে মরবে। এই আদুলিটা সম্বল, দোহাই বলছি রাধা বল্লভের, এতে আমি কি খাবো আর রেল ভাড়া কি দেবো? বাড়ির জন্যেই বা কি নিয়ে নিয়ে যাবো বলো তো? আমি হোটেলের মালিক নই যে তোমাকে টাকা দেবো। কর্তামশাই যা বলেছেন তার উপর আমার কোনো কথা থাকবে না। দয়া করে বদ্যদিদি, তুমি একবার বলো না ওকে, না খেয়ে মারা যাবো আমি। কেন তোমার পেয়ারের কুসুমের কাছে যাও না? পদ্মদিকে কি দরকার এই বেলা? হাজারির ইচ্ছা হইল আর একদণ্ড সে এখানে দাঁড়াইবে না। সে চায় না যে এইসব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হয়, বিশেষত পদ্মধীর মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল। একটুখানি দাঁড়াইয়া সে চলিয়াই যাইতেছিল। পদ্মধী আসিয়া বলিল, যাচ্ছ যে, খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হইয়া পদ্মঝির মুখের দিকে চাইল। কখনো সে এমন কথা তাহার মুখে শুনে নাই। আমতা আমতা করিয়া বলিল, না, খাওয়া খাওয়া হয়নি। তাহলে বসো, এখনো মাছটা নামেনি, মাছ নামলে ভাত খেয়ে তবে যেও, দাঁড়িয়ে কেন, বসো না, পিড়ি একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসিয়া পড়িল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছি। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও সে দেখে নাই। আশ্চর্য কাণ্ডই বটে। মাছ নামিলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়া দিল। পদ্মঝিকে আর এদিকে দেখা গেল না। এখন খরিদ্দারদের খাবার ঘরে ব্যস্ত আছে। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবে ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরনো ঠাকুর। চাকরিতে জবাব হইয়া গিয়াছে, সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল। যাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, পদ্মদি, তবে চললাম, কিছু মনে করো না। পদ্মঝি দোরের কাছে আসিয়া বলিল, হ্যাঁ, দাঁড়াও ঠাকুর, এই 2 টাকা রাখো, কর্তামশাই দিয়েছেন মাইনের দরুন, এই শেষ কিন্তু, আর কিচ্ছু পাবে না, তিনি বলে দিবেন। হাজারি টাকা 2টি লইয়া আগের আধুলিটির সঙ্গে চাদরের খুঁটে রাখিল। কিন্তু সে খুব অবাক হইয়া গিয়াছে, সত্যিই অবাক হইয়া গিয়াছে। আচ্ছা, তবে আসি। এসো, খাওয়া হয়েছে তো? আচ্ছা। রাত 9:30 কম নয়। এত রাত্রে সে কোথায় যাইবে? চাকুরি গেল, তবুও হাতে 2.5 টাকা আছে। বাড়ি যাওয়া কি হইবে? চাকুরি খুঁজিতে হইবে তাহাকে। বাড়ি গিয়া বসিয়া থাকিলে তো চলিবে না, চাকুরি চলিয়া যাইবে। একথা হাজারি ভাবে নাই। সত্য সত্যিই চাকরি গেল শেষকালে।